আচ্ছা, অলরেডি আমরা হচ্ছে এই চ্যাপ্টারের উপর একটা লেকচার দিয়ে ফেলছি। আজকে আমরা শুরু করব হচ্ছে ইফেক্ট অফ ফ্রিকশন ইন ডিফারেন্ট স্টেজ ইন টেক্সটাইল প্রসেসিং। গত ক্লাসগুলোতে আমরা হচ্ছে ফ্রিকশন সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, তাই না? সো আমরা জানি আসলে ফ্রিকশনটা কি বলেছিলাম বলো তো? কেউ একজন ভালো করে বলতে পারবা যে ফ্রিকশন আসলে কি? ফ্রিকশন হওয়ার শর্ত কী ছিল, আর ফ্রিকশন হওয়ার ফলে কি উৎপন্ন হয়? তাহসিন? হ্যাঁ, ফ্রিকশনের ফলে তাহলে কী ধরনের কী সৃষ্টি হয়? দুইটা জিনিস সৃষ্টি হয় কথা বলছিলাম। কি বলছিলাম? হ্যাঁ, দুইটা জিনিসের কথা বলছিলাম, তাই না? একটা হচ্ছে হিট, আর একটা কী বলছিলাম? স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এখান থেকে আরেকটা জিনিস কথা বলা হয়েছিল, সেটা কি বলতো? যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি টেক্সটাইলের জন্য কী রাখা উচিত সবসময়? রিডিউস, মানে কম রাখা উচিত। কেন কম রাখা উচিত সেটার ব্যাখ্যাটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। যদি পরীক্ষায় এমন প্রশ্ন আসে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা টেক্সটাইলের জন্য ভালো কিনা অথবা খারাপ কিনা, এই সপক্ষে একটা মতামত দাও, পারবা? এভাবে প্রশ্ন আসতে পারে, হোয়াই স্ট্যাটিক ইলেকট্রিসিটি need to reduced in টেক্সটাইল ইন্ডাস্ট্রি। পারা যাবে? পারবা? বলা হয়েছে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য কমানো উচিত কেন? রাইট, ওকে। সবার আগে আমাদের জানা দরকার যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি আসলে কি, তাই না? স্থির বিদ্যুৎ। ফার্স্ট অফ অল বলি, এটার অ্যান্সার হচ্ছে অবশ্যই আমাদেরকে রিডিউস করা দরকার। তার রিজনটা হচ্ছে, যদি আমি রিডিউস না করি, সুতা বলো, ফাইবার বলো, ইয়ার্ন বলো, ফেব্রিক বলো, সব কিছু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ কি বলো তো, যে ইন্ডাস্ট্রিগুলোতে কি হয়, ইন্ডাস্ট্রিগুলোতে যেহেতু কন্টিনিউয়াস মেশিন চলে, সো মেশিনগুলো যখন চলে একটা সময় পর মেশিনে কি সবসময় মেশিন যেহেতু চলে, মেশিনের মধ্যে একটা কী হয়, ফ্রিকশানের সৃষ্টি হয়। যেহেতু সুতা চলে, ফেব্রিক চলে, ফাইবার চলে, সো যখন ফ্রিকশনটা হয় সুতাটা ছিঁড়ে যাবে, সুতাটা কী হবে, ছিঁড়ে যাবে। সো যদি আমি স্ট্যাটিক ইলেকট্রিসিটি যদি রিডিউস করতে পারি, তাহলে আমার কী হবে, ফ্রিকশনটা আমি রিডিউস করতে পারবো, তাই না? ফ্রিকশনটা কী করতে পারবো, রিডিউস করতে পারবো। তাহলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি কী দরকার, ইলেকট্রিসিটি রিডিউস হওয়া দরকার। তাহলে কী হবে, আমার ফ্রিকশনটা রিডিউস হবে। যদি ফ্রিকশন রিডিউস হয়, তাহলে আমার কি সুতার মধ্যে ফ্রিকশনের পরিমাণটা কম হবে, সুতাটা ছিঁড়ে যাবে না। ক্লিয়ার? এই জন্য আমাদের কি দরকার, এটা কমানো দরকার। এটা কিন্তু পরীক্ষায় থাকবে। ক্লিয়ার? প্রশ্নটা একটু ভালো করে দেখে নাও। ওকে, এখন আসো যে আসলে ফ্রিকশনের ফলে বিভিন্ন স্টেজে কী হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাও পরীক্ষায় থাকবে। ঠিক আছে? ক্লিয়ার? কী প্রশ্নটা থাকবে, এভাবেই থাকবে যে ডিফারেন্ট স্টেজের ক্ষেত্রে ফ্রিকশনের যে ইফেক্টটা হয় সেটা বর্ণনা করো। তো তিনটা স্টেজের কথা বলা আছে। তার নাম্বার 1 হচ্ছে ফাইবার স্টেজ, তারপর ইয়ার্ন স্টেজ এবং ফেব্রিক স্টেজ। তিনটা স্টেজে কী হয় এটা একটু দেখার চেষ্টা করি। প্রথমটা বলা হয়েছে যে ফ্রিকশন হেল্পস ইন ড্রয়িং অ্যান্ড ড্রাফটিং। ড্রয়িং চিনো, ড্রাফটিং নাম শুনেছ? ড্রয়িং এবং ড্রাফটিং নাম শুনছো কি? না, এগুলো হচ্ছে ইয়ানের দুইটা টার্ম। ড্রয়িং মিনস হচ্ছে ড্রয়িং আর কি ড্রাফটিং, it is the uniform elongation of sliver and light বলা হয় একটা। যদি এগুলো একটু মাথায় কম ঢুকবে, জাস্ট আইডিয়া দেওয়া আর কি। আর ড্রাফটিং হচ্ছে the process which decreases length per unit weight of sliver or decreasing sliver per unit weight of length.
এতটুকু বুঝলেই হবে, বেশি বোঝার দরকার নেই। হ্যাঁ, কারণ এগুলো হলো ইয়ানের পার্ট। তোমরা যখন আরও বেশি পড়বা তখন এই দুটো জিনিস সম্পর্কে জানতে পারবা। এখন হচ্ছে এগুলো বললেও খুব বেশি মাথায় ঢোকার সম্ভাবনা নেই, বাট সংজ্ঞা হচ্ছে এই দুটাই। হ্যাঁ, যে কী বললাম, ইট ইস এ ইউনিফর্ম এলিঙ্গেশন অফ স্লাইবার অ্যান্ড মেক ইট লাইট। এটা হচ্ছে মেক ইট লাইট। হ্যাঁ, মেক ইট লাইট। আর এটা হচ্ছে ডাফটিং কি, দ্য প্রসেস বাই হুইচ ডিক্রিজ দ্য লেন্থ বাই ইউনিট ওয়েট অফ স্লাইবার অ্যান্ড ডিক্রিজ ইন স্লাইবার ইউনিট ওয়েট অফ লেন্থ। এটাকে কী বলা হয়? ডাফটিং বলা হয়। ক্লিয়ার? এতটুকু জানলেই হবে। ফাইবার স্ট্রেচের ক্ষেত্রে যেটা করা হয় সেটা কি করে, ফ্রিকশনটা এবং ড্রয়িং এবং ডাফটিংয়ের জন্য কি করে, সাহায্য করে। ক্লিয়ার? তারপরে বলা হচ্ছে ফ্রিকশন অফ ফোর্স হোল্ড টুগেদার ফাইবার ইনটু ইয়ান। অর্থাৎ যে ফ্রিকশনটা থাকে সেই ফ্রিকশনটা কি করে, যে ফাইবার বলো ইয়ান বলো সেটাকে কি করে, একটা ধারণ করে রেখে দেয়। গত ক্লাসে আমি বলছিলাম যে ফ্রিকশনটা একেবারেই যে খারাপ তা কিন্তু না, কিছু কিছু জায়গার জন্য কি ফ্রিকশনটা দরকার, বলেছিলাম কি না, মনে আসছে তোমাদের? তো একটু ধরে রাখবো আর কি। তারপর কি বলা হচ্ছে যে ফাইবার ফ্রিকশন ক্যান লিড দ্য ড্যামেজ অফ দ্য ফাইবার সার্ফেস। অবশ্যই যদি ফ্রিকশনের পরিমাণটা অনেক বেশি হয় তাহলে ফাইবারের ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ক্লিয়ার? তারপরে আসা হচ্ছে ইয়ান স্ট্রেচ। ইয়ানের ক্ষেত্রে যেটা হয়, ইয়ান মানে আমরা তো বুঝি যে সুতাগুলো সবগুলো কি দিয়ে হয় বলো তো, সবগুলোই টুইস্ট হয়, তাই না? সুতাগুলো কি সব টুইস্ট দিয়ে হয় না? কারণ এটার সঙ্গে আরেকটা জিনিসের কথা বলেছিলাম, সেটা হচ্ছে প্লাইয়ের কথা বলেছিলাম না? প্লাই মিনস হচ্ছে কি টুইস্ট। ক্লিয়ার? প্রথমটা বলা হচ্ছে দেখো, ফ্রিকশন মেক্স হেল্পস টু মেক ইয়ান বাই টুইস্টিং ডিউরিং স্পিনিং। অর্থাৎ যখন স্পিনিংয়ের ক্ষেত্রে কি করা হয়। এখন এখান থেকে বলতে পারে যে ইয়ান কাকে বলে, কি বলবো বলো তো, ইয়ান কাকে বলে? জানা দরকার না ইয়ান কি, ইয়ান কাকে বলে? এগুলো হচ্ছে কমন টার্ম সব জায়গায়, ধরো হুট করে ধরলে কেউ পারে না আসলে ইয়ান কি। ইয়ান কি তোমাদের তো জিজ্ঞাসা করতে পারে, ফাইবার কি, ফেব্রিক কি, করতে পারে না এগুলো, এগুলো তো কমন। ইয়ান কি সুধা, তাই তাহলে কি বলো তো ইয়ান কি? সিঙ্গেল থ্রেড, সিঙ্গেল প্লাই। গুড ওয়ান। আর কি হতে পারে? ইয়ান ইজ এ কন্টিনিউয়াস লেন্থ অফ ফাইবার। ইয়ান ইজ এ কন্টিনিউয়াস লেন্থ অফ ফাইবার, তাই না? ইয়ান ইজ এ সিঙ্গেল প্লাই। ইয়ান ইজ ইউজ ফর মেকিং দ্য ফেব্রিক। তাহলে ফেব্রিক কি? বলো ফেব্রিক কি আসলে? তাহলে কি হবে বলো? হ্যাঁ, কম্পোস্টিভ ইয়ান। তাই কি? ফেব্রিক কি আসলে? সবাই চুপচাপ আছে, একটু বলো শুনি ফেব্রিক কি? একটু গুছাই বলো। আর ধরো তুমি বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তোমাকে বলা হলো যে তুমি ইয়ান, হ্যাঁ এভাবে বলতে পারো দ্য প্রসেস বাই হুইচ, তাই না, যে ফেব্রিক ইজ মেড ফ্রম কি ইয়ান, তাই না? দ্য প্রসেস কী কী প্রসেস হতে পারে, সেটা উইভিং হতে পারে, সেটা নিটিং হতে পারে। প্রসেসগুলো কি কি? কাপড় তৈরি হয় কিসে বলো তো? একটা করা হয় উইভিংয়ে, একটা করা হয় হচ্ছে নিটিংয়ে, আরেকটা জিনিস করা হয় সেটা হচ্ছে বন্ডিং। সেটা একটা কী বলা হয়? বন্ডিং বলা হয়। এই তিনটা প্রসেস অবলম্বন করে কী তৈরি করা হয়? ক্লথ তৈরি করা হয়। ক্লথ মিন্স হচ্ছে ফেব্রিকটা তৈরি করা হয়। ক্লিয়ার? মনে রাখবা কয়টা প্রসেস? 3 ধরনের প্রসেস, একটা হচ্ছে উইভিং, একটা হচ্ছে নিটিং, আর হচ্ছে বন্ডিং। হ্যাঁ, মাঝে মাঝে প্রশ্ন করা হয় যে এগুলো খুবই ইজি বিষয় বাট সিলি বিষয়, কিন্তু আমরা আসলে জানি না যে ইয়ান কি, ফাইবার কি, ফেব্রিক কি। ক্লিয়ার? সো আজকে থেকে মাথার মধ্যে এগুলো ঢুকাবা, হুট করে কেউ জিজ্ঞাসা করতেই পারে। তারপরে আসো যে ফ্রিকশন কজেস নেপ ফরমেশন। গত ক্লাসে বলছিলাম যে নেপ আসলে কি। নেপ মিন্স হচ্ছে কাপড়ে মাঝে মাঝে দেখবা যে ভুরভুরি টাইপের কিছু অংশ উঠে যায়, তাই না? এই নেপস বোঝানোর জন্য তোমাদের আরেকটা জিনিস পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, সেটা বলেছিলাম হচ্ছে আইপিআই, ইমপারফেকশন ইন্ডেক্স। এটা হচ্ছে একটা ইয়ানের ফল্ট। আইপিআই কি? আইপিআই মিন্স হচ্ছে ইয়ানের ফল্ট। এই ইয়ানের ফল্টগুলো কি হতে পারে বলো তো? ইয়ানের ফল্টগুলো হতে পারে, একটা হচ্ছে থিন প্লেস হতে পারে, একটা থিক প্লেস হতে পারে, আরেকটা হচ্ছে নেভস হতে পারে, একটা হচ্ছে নেভস হতে পারে। ক্লিয়ার?
তারপর কি বলছে দেখো, ফ্রিকশন মেক্স মোর ক্লিন ওয়াটার। ফ্রিকশনের ফলে কি হয়, সুতার, তোমরা একটা খেয়াল করে দেখবা যখন হচ্ছে কোনোদিন যদি ইন্ডাস্ট্রিতে যাও, সার্কুলার নিটিং মেশিন আছে, এই সার্কুলার নিটিং মেশিনে কি করা হয়, কাপড় তৈরি করা হয়। এই সার্কুলার নিটিং মেশিনের উপরে এই যে ফ্যানের মতো একটা পাখা কন্টিনিউয়াসভাবে ঘুরতে থাকে। এই পাখাটার আসলে কাজ কি, ধরো এটা একটা মেশিন, এই মেশিনে কি হচ্ছে, সার্কুলার নিটিং মেশিন, নিটিং মেশিনে কি কাপড় তৈরি হতেছে সুতা থেকে, তাই না? আমি বললাম এই মেশিনের উপরে একটা পাখা ব্যবহার করা হয়, এরকম বড় বিশাল, টেম্পারেচার ঠিক রাখার জন্য। আরও একটু সোজা করে বলি তাহলে খুব সহজে মনে পারবা। তোমরা সবাই মেট্রোতে ভ্রমণ করছো, তাই না? মেট্রো 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 রেল যেটা ভ্রমণ করেছো তো, কোনো যদি টিকিট কাউন্টারে যাও একটা বড় একটা পাখা দেওয়া আছে, কেন এই পাখাটা ব্যবহার করার রিজন কি? তেমনি সার্কুলার নিটিং মেশিনে যে পাখাটা ব্যবহার করা হয়, ওটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু যখন মেশিনটা সুতা থেকে যেহেতু ফেব্রিক তৈরি করা হয়, অনেক ডাস্ট ছড়ায় পড়ে, সেই ডাস্টটা যেন কি হয় না, ওই কাপড়ের উপর না পড়ে, এই জন্য ডাস্টগুলোকে কী করা হয়, ওই পাখা দিয়ে রিমুভ করে দেওয়া হয়। ক্লিয়ার? এখন পারা যাবে। তারপরে বলছে যে ফ্রিকশন ইনক্রিজেস দ্য ইয়ার্ন হেয়ারিনেস। হেয়ারিনেস মিনস কি বলো তো? রাইট, ওই হেয়ারিনেস আর নেফস কিন্তু অনেকটা সেম জিনিস। এই যে হেয়ারিনেসটা, এটাকে দূর করার জন্য আমরা কি করি বলো তো? হেয়ারিনেস দূর করার জন্য আমরা কি প্রসেস অবলম্বন করি? বার্নিং, সিনজিং করি, তাই না? কে বললো সিনজিং? গুড। আরেকটা জিনিস করি, এটা আরেকটা নাম কি আছে বলো তো? বায়ো পলিশিং। ক্লিয়ার? এটা কি করা হয়, বার্ন দেওয়া হয়, মানে আগুন দিয়ে কি করা হয়, এটা পোড়ানো হয়। ক্লিয়ার? তারপরে বলছে দেখো, ইউনিফর্ম টেনশন ক্যান বি মেনটেন ডিউরিং উইন্ডিং অ্যান্ড ওয়ার্পিং বিকজ অফ ফ্রিকশন। তোমাদের ক্লাসে আমি শুরুতে 4টা ফ্লোচার্ট পড়তে বলছিলাম, ইয়ার্ন, ফেব্রিক, ওয়েট আর অ্যাপারেল। তোমরা যদি কখনো ওই ফেব্রিক ফ্লোচার্ট পড়ছো কখনো, উইন্ডিং আর ওয়ার্পিং, মনে হয় না কখনো পড়ছো। ফেব্রিকের 2টা সেকশন আছে, একটা হচ্ছে উইন্ডিং সেকশন আর একটা হচ্ছে ওয়ার্পিং সেকশন। উইন্ডিং আর ওয়ার্পিং সেকশন, এই 2টা সেকশানে কি হয়, এখানেও কি করা হয়, কাপড় তৈরি করা হয়। এই 2টা সেকশন কি করতে হবে? আচ্ছা বলো তো, মাঝে মাঝে যে স্টিচগুলো থাকে, মাঝে মাঝে তোমরা দেখো না কাপড়ের স্টিচ, যখন দেখো সুতার যে সেলাইটা মাঝে মাঝে ওভারল্যাপিং দেখো না, পাও না কখনো শার্টে অথবা টি শার্টে পাও না? কারণ কি বলো তো? অর্থাৎ মেশিনটা যখন কন্টিনিউয়াসভাবে চলে, সে এটা ইউনিফর্ম হয় না, ইউনিফর্মভাবে মেশিনটা রান করা হয় নাই। সো যখন অতিরিক্ত ফ্রিকশন হবে তখন কি হবে, ইউনিফর্মভাবে মেশিনটা চলবে না। বুঝতে পারছো তো? যদি ইউনিফর্মভাবে মেশিন না চলে তখন কি হবে, তখন কি হইতে পারে? ইউনিফর্ম টেনশন ক্যান বি মেইনটেনেন্স ডিউরিং উইন্ডিং ওয়ার্পিং বিকজ অফ ফ্রিকশন। অর্থাৎ ইয়ার্নের ক্ষেত্রে 2 ধরনের সেকশন আছে, তোমাদের বলছিলাম, মনে আছে কি না? একটা বলছিলাম হচ্ছে কোন উইন্ডিং, আর একটা বলছিলাম কি বলো তো, হার্ড উইন্ডিং বলছিলাম। ইয়ার্নের 2 ধরনের সেকশনের কথা বলেছিলাম, একটা হচ্ছে কোন উইন্ডিং আর একটা হচ্ছে হার্ড উইন্ডিং। এখন আমার প্রশ্ন হলো যে কোন উইন্ডিংয়ে কী করা হয় এবং হার্ড উইন্ডিংয়ে কী করা হয়, কেউ কি বলতে পারো? কেউ একজন বলো কি করা হয়। আমি পড়িয়েছি, আমার মনে আছে, বলো। আচ্ছা, না পারলেও সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই, এখানে শিখতে এসছি। হ্যাঁ, কেউ কি পারবা কি করা হয়? আচ্ছা আচ্ছা, যেহেতু আসলো, কোন উইন্ডিংয়ে যেটা করা হয় তোমাদের বলছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা আমি বারবারই বলি, ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করো। সুতার যে প্যাকেজ থাকে অনেক বড় আকারে থাকে, সুতার প্যাকেজ, সেটাকে প্যাকেজগুলো কী বলা হয়? ববিন বলা হয়। সুতা যেখানে রাখা হয় তাকে কী বলা হয়? সুতা রাখা। সুতা যেখানে রাখা হয়, সুতা যেখানে রাখা হয় সেটাকে কী বলা হয়? ববিন বলা হয়। ঠিক আছে, ববিনের মধ্যে কি সুতাটাকে জড়ানো হয়। একটা সুতার, ধরো এখানে 5 কেজি সুতা আছে, আমি 5 কেজিতে আমি ডাইং করতে কখনোই পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে 5 কেজি যখন ডাইং করবো তখন কি এর ভিতরে ডাইসগুলো ভিতরে প্রবেশ করবে না। এই জন্য যেটা করা হয়, কোন উইন্ডিংয়ের ক্ষেত্রে আমরা 3 ধরনের ফাইবার বা ইয়ান ইউজ করি। একটা কি কটন, একটা হচ্ছে পলিস্টার ইয়ান, আর একটা হচ্ছে কি বলো তো, লাইলন ইয়ান। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় থামায় কোশ্চিন করবা, ঠিক আছে? তাহলে কি বললাম, যেহেতু একটা সুতা একটা বড় ববিনে রাখা হয়,
সেখান থেকে কোন উইন্ডিংয়ে যেটা করা হয় সেটা হচ্ছে সুতার প্যাকেজটাকে ছোট আকারে তৈরি করা হয়। কটন যদি ইয়ার্ন হয় সেটাকে করা হয় কত 860 গ্রাম করে প্যাকেজ তৈরি করা হয়। পলিস্টার যদি হয় তাহলে 1 কেজি করে সুতার আগে কী করা হয় বলছিলাম। আর লাইলন যদি বলা হয় 460 গ্রাম করে করা হয় বলেছিলাম। অর্থাৎ তাহলে কি হলো বলো তো, যখন একটা সুতা বড় একটা ববেনের মধ্যে ছিল তখন সুতার একটা টাইট অবস্থায় ছিল, তাই না? তো আমি যখন কোন উইন্ডিং ব্যবহার করছি, এটা আরেকটা নাম আছে, কোনের উইন্ডিংয়ের আগে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সফট উইন্ডিং। কী নাম? সফট উইন্ডিং। কোনে পরে আসতেছে, এটার নাম কি? সফট উইন্ডিং। এটা কি করা হয়? সফট উইন্ডিংয়ে করা হয়। তাহলে সফট উইন্ডিংয়ের কাজ হচ্ছে সুতাটাকে সফট করা। সফট মিনস আবার সুতাটা একদমই কি দুর্বল না, কিন্তু বেশি দুর্বল হলে তো সুতাটা কী হয়ে যাবে, ছিঁড়ে যাবে। তাহলে কি বলা হলো যে সফট উইন্ডিংয়ে কী করা হয়, এই যে বড় আকারে যে প্যাকেজ আসছিল এই প্যাকেজ থেকে ছোটো আকারে প্যাকেজ তৈরি করা হয়। কটন হলে এটা, পলিস্টার হলে এটা, লাইলন হলে এটা। ক্লিয়ার? এখন ধরো এই যে মেশিনে সুতাটা চালানো হয়, মেশিনে তো সুতাগুলোকে কি করা হয়, চালানো হয়। তো নির্দিষ্ট একটা মেশিনে আরপিএম আছে না? আরপিএম মানে কি? রোটেশন না রিভলিউশন পার মিনিট? রিভলিউশন পার মিনিট। তো রিভলিউশন পার মিনিট মানে কি? ধরো এখানে 700 আরপিএমে মেশিনটা চলে, তাহলে 700 আরপিএমে যদি মেশিনটা চলে তাহলে ইউনিফর্মলি কী হবে, বড় প্যাকেজ থেকে ছোটো আকারে আমি প্যাকেজটা তৈরি করতে পারবো। যদি এখন এই নির্দিষ্ট আরপিএমে বেশি চালানো হয় তাহলে কি ইউনিফর্মভাবে কি ঘুরবে, তখন একটা বেশি ফ্রিকশানের সৃষ্টি হবে, সেই কথাটাই বলা হয়েছে। তেমনি ইয়ার্নের ক্ষেত্রে যেমন, তেমনি ফেব্রিকের ক্ষেত্রে দুইটা সেকশন আছে, দুই ধরনের সেকশন আছে। একটা কি? একটা হচ্ছে উইন্ডিং আর একটা হচ্ছে ওয়ার্পিং। তোমরা দুইটার ফ্লোচার্টটা একটু মুখস্থ করে নিও। হ্যাঁ, আজকে নেটে সার্চ দিয়ে দেখো যে উইন্ডিং এবং ওয়ার্পিংয়ের ফ্লোচার্টটা আসলে কি। এই দুটাতে কি হবে, একটা ইউনিফর্ম টেনশন লাগে। যদি ফ্রিকশনটা বেশি হয় তখন কি হবে, এই দুটার ক্ষেত্রে যখন কাপড় তৈরি করবা কাপড়ে কি হবে, সবসময় ওভারল্যাপিং হবে। ক্লিয়ার? তারপরে আসা হচ্ছে ফেব্রিক স্টেজ। ফেব্রিক স্টেজে আসলে কি হয়, প্রথম কথা বলা আছে দেখো, ফ্রিকশন ইনক্রিজ দ্য লাস্টার অ্যান্ড স্মুথনেস অফ দ্য ইয়ার্ন অ্যান্ড দ্য ফেব্রিক, রাইট? তাই না? এখন প্রশ্ন হতে পারে স্যার কীভাবে? স্যার ওইভাবেই, সেটা হচ্ছে যেহেতু একটা মেশিন কন্টিনিউয়াস 24 ঘন্টা চলে, এখন মাঝে মাঝে মেশিনে ওয়েল ব্যবহার করা হয় অথবা গ্রিস ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় বলো তো? যেন মেশিনটা স্মুথলি চলে। মেশিনের মাঝে মাঝে জং ধরে না, এই জংটা যেন না ধরে, মেশিনে যেন স্মুথলি পাস হয়, এই জন্য কী ব্যবহার করা হয়, ওয়েল বা গ্রিস ব্যবহার করা হয়। সেটার ক্ষেত্রে এটা হেল্প করে। ঠিক আছে? আর বিভিন্ন ফেব্রিকের জন্য বিভিন্ন ধরনের ফ্রিকশন হতে পারে। কটনের জন্য আলাদা, পলিস্টারের জন্য আলাদা, লাইলনের জন্য আলাদা, ভিসকোসের জন্য আলাদা, রেয়নের জন্য আলাদা, বিভিন্ন ফেব্রিকের জন্য আলাদা আলাদা ফ্রিকশন সৃষ্টি হয়। তারপরে আরেকটা দেখো, লো ফ্রিকশন প্রোভাইড গুড ফেব্রিক ড্রেপ। ড্রেপ বলতে মানে কি? ড্রেপস কাকে বলে? ড্রেপ ড্রেপ নাম শুনছো কখনো? ড্রেপ মিনস হচ্ছে, ড্রেপ একটা টেস্ট আছে ফেব্রিকের। হ্যাঁ, ফেব্রিকের কি আমরা হচ্ছে ডিউরেবল শব্দের অর্থ জানি। ডিউরেবল মানে একটা কাপড়ের স্থায়িত্ব, নাম শুনেছি না? ডিউরেবিলিটি, সেটার সৃষ্টি করে। যদি ফ্রিকশনটা যদি কম হয় কোনো কাপড়ের ক্ষেত্রে, সে কাপড়টা ডিউরেশনটা কী হবে, অনেক বেশি হবে, তাই না? যদি ধরো আমরা কি করি বলো তো, আমরা যে জিন্স কাপড় পরি, সবাই ম্যাক্সিমামই পরি, জিন্স আমরা ওয়াশ করি না? জিন্স কাপড়ে এত ওয়াশ করার পরেও কি কনস্ট্রাকশনে কোনো চেঞ্জ হয়? খুব বেশি চেঞ্জ হয় না কিন্তু, তাই না? কেন বলো তো? এখানে হচ্ছে ডিউরেবিলিটিটা অনেক বেশি, ঠিক আছে, ফ্রিকশনটা অনেক কম হয় এখানে। হ্যাঁ, যেহেতু মোটা কাপড়, জিন্স কিন্তু অনেকটা মোটা, তাই না? তারপর একটা দেখো যে হাই ফ্রিকশন কজেস লো হ্যান্ডেল প্রপার্টিস অফ দ্য ফেব্রিক। অর্থাৎ যদি ফ্রিকশনটা খুবই বেশি হয় সেক্ষেত্রে ফেব্রিকের যে প্রপার্টিসগুলো আছে সেই প্রপার্টিসগুলো কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই প্রপার্টিস হইতে পারে ধরো স্ট্রেন হইতে পারে, সেটা হইতে পারে এলাস্টিসিটি হইতে পারে। এ ধরনের যে হ্যান্ডেল প্রপার্টিসগুলো আছে সেই প্রপার্টিসগুলো নষ্ট হয়ে যেতে পারে। পরীক্ষায় এই প্রশ্নটা আসবে যে ডিফারেন্ট স্টেজের ক্ষেত্রে, টেক্সটাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে কী কী ধরনের ইফেক্ট পড়তে পারে, এটা পরীক্ষা থাকবে। হ্যাঁ, 5 মার্কসের জন্য। হ্যাঁ, 3টা স্টেজই লিখতে হবে পরীক্ষার জন্য, এভাবে বর্ণনা করতে হবে। হ্যাঁ, ঠিকঠাক মতো লিখতে পারলে নাম্বার পাবা। পরীক্ষা থাকবে কিন্তু, আজকে বলে দিলাম। সমস্যা নেই, সমস্যা নেই, ক্লাসের মধ্যে তো সব বলতে হবে। ফ্যাক্টর এফেক্টিং দ্য ফ্রিকশনাল ফোর্স। হ্যাঁ,
কী কী ধরনের ফ্যাক্টর কাজ করে সেগুলো সম্পর্কে একটু দেখি। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আচ্ছা আচ্ছা দেখো, বিভিন্ন ধরনের পয়েন্ট থাকতে পারে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে নাম্বার অফ কন্ট্যাক্ট পয়েন্ট থাকতে পারে, তারপর আছে স্ট্রেচ অফ দ্য সারফেস, এগুলো একটু দেখে নিও। হ্যাঁ, ক্রস সেকশনাল শেপ এগুলো একটু দেখে নিও, আহামরি কিছু না। এখন আসলে লুব্রিকেশন খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা থাকবে এখান থেকে, এক্সের পরীক্ষা থাকবে। হ্যাঁ, লুব্রিকেশন। লুব্রিকেশনটা আসলে কি? একটু আগে আমরা বললাম যে যেহেতু একটা মেশিন কন্টিনিউয়াসভাবে চলতে থাকে, এই মেশিনের যে স্মুথনেস এটা বাড়ানোর জন্য আমরা মাঝে মাঝে অয়েল অথবা গ্রিস ব্যবহার করি। সেই অয়েল বা গ্রিসকেই বলা হয় লুব্রিকেন্ট। সেই জিনিসটা কথায় বলা আছে, ক্লিয়ার? পারা যাবে? এখন আসো আরেকটা কথা বলা আছে যে ইফেক্ট অফ লুব্রিকেশন অন ফ্রিকশন। ফ্রিকশনের ক্ষেত্রে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইফেক্ট অফ ফ্রিকশন, ইফেক্ট অফ ফ্রিকশন, ইফেক্ট অফ ফ্রিকশন অন এই যে ইফেক্ট অফ ফ্রিকশন অন দ্য ফেব্রিক, ফ্রিকশনে যে কি হয়, ফেব্রিকে যে ফ্রিকশনটা হয়, এটা আমি কিভাবে দূর করতে পারি যদি বলা হয় তাহলে কিভাবে? লুব্রিকেশন প্রয়োগের মাধ্যমে। কিসের মাধ্যমে? লুব্রিকেশন প্রয়োগের মাধ্যমে। ক্লিয়ার? এই কথাগুলো এখানে বলা আছে। হ্যাঁ, দেখো তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলা আছে যে ফ্রিকশনাল ফোর্স ইজ ইনক্রিজ হোয়েন এক্সেস অ্যামাউন্ট অফ লুব্রিকেন্ট ইজ ইউজ অন দ্য ইয়ার্ন সার্ফেস। হোয়েন এক্সেস ওয়েল কন্ডাক্ট অ্যাসিডের ইয়ার্ন পাসেস ওভার গাইড দ্য ফ্রিকশনাল ফোর্স ইজ ইনক্রিজ। বুঝতে পারছো কি? বলো তো কি বলা হয়েছে এখানে? কে একজন লাইনটা পড়ে আমাকে একটু বোঝাও কি বলা হয়েছে 3 নম্বর লাইনটাতে। ঠিক আছে, এটা পারা যাবে না, এটা একটু দেখে নিও। হ্যাঁ, খুব বেশি কঠিন না। এখন আসো কী কী হচ্ছে ডিমেরিট ফ্রিকশনের ফলে, এটা একটু দেখে নেই। দেখো সেম কথাগুলো একটু আগে আলোচনা করেছি। নাম্বার 1 হচ্ছে ফ্রিকশন কজেস নেপ ফরমেশন, তারপরটা হাই ফ্রিকশন কী বলে করো তো? ব্রেকেজ ঘটায়। ইয়ানের কী ঘটায়? ইয়ানের ব্রেকেজ ঘটায়। ইয়ানের ব্রেকেজ কীভাবে ঘটায়? সুতা টানলে কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে বলো তো? ফোর্স যদি বেশি হয় তাহলে কি হবে? হ্যান্ডেল প্রপার্টিস অফ দ্য ফেব্রিক উইল বি লো। একটু আগে দেখলাম যেটার ফ্রিকশন যদি বেশি হয় সুতাটা যত ধরনের প্রপার্টিস আছে, স্ট্রেন হতে পারে, সেটা কি হতে পারে? একটু আগে বললাম না যে গুড হ্যান্ডেল প্রপার্টিস। বুঝতেছো তোমরা? না বুঝলে একটু বইলো। গুড হ্যান্ডেল প্রপার্টিস মানে কি বলো তো? আমরা যে সবার আগে টেনশিয়াল প্রপার্টিসগুলো পড়ে আসছিলাম, মনে আছে? কি কি টেনশিয়াল প্রপার্টিস কি পড়ছিলাম? এগুলো কি একটা ফাইবারের টেস্ট করা হয়, তাই না? সেটা হতে পারে ব্রেকিং লোড, সেটা হতে পারে কি বলো তো ব্রেকিং স্ট্রেন হতে পারে, ওয়ার্ক ফ্যাক্টর হতে পারে, ওয়ার্ক অফ রাপচার হতে পারে, টেনাসিটি হতে পারে, তাই না? সো এই জিনিসগুলোর প্রপার্টিসটা নষ্ট হয়ে যাবে ফ্রিকশনের ফলে, নষ্ট হয়ে যাবে। সাবমিট বুঝতেছো? পারবা পরীক্ষায়? ক্লিয়ার? তারপরে দেখো আরেকটা জিনিস কথা আছে, দেখো ফ্রিকশন জেনারেটেড টেম্পারেচার, হিট জেনারেট করে। হিট জেনারেট করলে কী হবে বলো তো? স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা যখন তৈরি হবে তখন কি হবে? কাপড়ের ওপর বলো, ইয়ানের ওপর যে ময়লা বা ডাস্টগুলো থাকবে সেগুলো কি হয়ে যাবে? বেশি থাকবে, তাই না? কারণ একটু আগে আমরা বললাম যে এই যে আমরা হচ্ছে সার্কুলার নিডিং মেশিনের উপরে যে একটা পাখার মতো ইউজ করি বা ফ্যান ইউজ করি, কেন ইউজ করি? যেন যখন কাপড়টা তৈরি হবে ইয়ান থেকে, যখন এটা মেশিনটা কন্টিনিউয়াস ঘোরে, অনেক ডাস্ট কি ছড়ায় পড়ে, এই ডাস্টটা যেন পরবর্তীতে ফেব্রিকের উপর না পড়ে, এই জন্য বাতাস দিয়ে ওই ময়লাগুলোকে কী করা হয়? দূর করা হয়। কন্টিনিউয়াস ওটা চলে। তোমরা দেখবা যে মেট্রোতে ঘুরলে দেখবে যে ওখানে হচ্ছে ফ্যান ঘুরতেছে, কেন? ফ্যানের যে বাতাসটা তোমার গায়ে যেন লাগে, তাই না? পারা যাবে? ফ্রিকশন কজেস ইয়ান হিয়ারিনেস। তারপর ফ্রিকশন ওন আউট পার্টস অফ দ্য মেশিন, মানে হচ্ছে ফ্রিকশন যদি হয় কন্টিনিউয়াস চলতে থাকে তাহলে একটা সময় মেশিনের যে পার্টসগুলো আছে সে পার্টসগুলো ক্ষয় হয়ে যাবে, ওন আউট। পারা যাবে তাহলে? তাহলে যদি কখনো বলা হয় যে ফ্রিকশনের ডিমেরিটগুলো কী কী টেক্সটাইল ম্যাটেরিয়ালের জন্য, পারবা? দু একটা করে নাম বলো দেখি, মুখস্থ হয়ে যাবে। কি হতে পারে? কি মেরিট ডিমেরিট হতে পারে? দেখে বলতে হবে, একটা বলো।
হ্যারিনেসটা ইনক্রিজ হলে কমবে নাকি বাড়বে? তারপর বলো, সুজন বলো। গুড। সাব্বির? গুড। অপু? হ্যাঁ। কামরান? সাকিব? ফার্স্ট ওয়ান হচ্ছে নেভস ফরমেশন হতে পারে, ইয়ার্ন হিয়ারিনেস করতে পারে। আমরা যে মেশিনগুলো ব্যবহার করি মেশিনের ওন আউট হতে পারে। ক্লিয়ার? যদি ফ্রিকশনটা বৃদ্ধি পায় ইয়ার্নটা ছিঁড়ে যাবে, এভাবে বলা যাবে না। তারপর কি হবে? ফ্রিকশন যদি বাড়ে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বাড়বে। যদি স্ট্যাটিক ইলেকট্রিসিটি যদি বাড়ে তাহলে সুতার মধ্যে কি হিট জেনারেট হবে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং যে ডার্ট বা ডাস্ট যেগুলো সেগুলো বৃদ্ধি পাবে। শেষ? পারা যাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি ফ্রিকশন বেশি হয় ফেব্রিকের যে হ্যান্ডেল প্রপার্টিসগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তারপরে দেখো, এটা পরে আজকে শেষ করে দিব। হ্যাঁ, এই ফ্রিকশনটা কীভাবে কমাইতে পারো, ফ্রিকশনটা কীভাবে কমাইতে পারো। আমি কখনো পড়াশোনাকে বোরিংভাবে নিই না এবং ঘন্টার পর ঘন্টা কখনোই লেকচার দিই না। যে লেকচার দিয়ে মাথার মধ্যে ঢুকবে না সেই লেকচার দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে? এখন আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে এটা পরীক্ষায় থাকবে। হোয়াট ইজ দ্য প্রসেস, হোয়াট ইজ দ্য প্রসেস অ্যাপ্লাই টু রিডিউস কি বলো তো? ফ্রিকশন। কয়টা প্রসেস আছে? 3টা প্রসেস। কয় ধরনের প্রসেস? 3 ধরনের প্রসেস। এটা নিয়ে একটু আলোচনা করবো, একটু ভালো করে বুঝো, পরে আমি শেষ করে দিব। ঠিক আছে? নাম্বার 1 হচ্ছে দ্য বাই প্রসেসিং উইথ লুব্রিকেন্ট। তাহলে কি, আমি যদি লুব্রিকেন্ট ব্যবহার করি তাহলে আমার কি ফ্রিকশনটা কমে যাবে। ফ্রিকশনটা আমি কী করতে পারবো? রিডিউস করতে পারবো। কারণ কি, রিডিউস কীভাবে হবে? আমি যখন হচ্ছে একটা মেশিন চলে, মেশিনে জং ধরে, তখন আমি যখন অয়েল বা ঘিস ব্যবহার করব মেশিনটা স্মুথলি চলবে। 1। নাম্বার 2 হচ্ছে বাই কেমিক্যাল ট্রিটমেন্ট। আমি অনেক ধরনের কেমিক্যালি ব্যবহার করতে পারি, সেটা হতে পারে অ্যাসিড অথবা অ্যালকালি। আমরা হচ্ছে পিএইচ এর কথা নাম শুনছি, তাই না? পিএইচ কাকে বলে? কোনো হাইড্রোজেন আয়নের ঋণাত্মক ঘনমাত্রার লগারিদমকে কি বলা হয়? পিএইচ বলা হয়। তো পিএইচে 2টা জিনিস আছে, একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে অ্যাসিড আর একটা হচ্ছে বেস। এখন আমরা সবসময় জানি পিএইচের ভ্যালু হচ্ছে কি 0 থেকে 14 পর্যন্ত, আর অ্যাসিড হচ্ছে, আমরা অ্যাসিডিক কখন বলবো বলো তো? 6 পর্যন্ত, তাই না? 7 হলে তো নিউট্রাল, 7 হলে কি নিউট্রাল, আর 8 থেকে 14 হলো বেস। এখন যেটা বলা হচ্ছে বাই কেমিক্যাল ট্রিটমেন্ট মিনস হচ্ছে আমরা যখন ডাইং করি তখন সবসময় পিএইচটাকে কন্ট্রোল রাখা হয়। কি রাখা হয়? পিএইচটাকে কন্ট্রোল রাখা হয়। ধরো পিএইচ কোনো একটা ফাইবার ফেব্রিকের ক্ষেত্রে বেড়ে গেছে, তখন কি হবে বলো তো? শেডটা আনইভেন আসবে। এই জন্য পিএইচটা সবসময় কী করতে হবে? কন্ট্রোল করতে হবে। যদি দেখো যে তোমার পিএইচ কন্ট্রোল নাই, তখন কী ব্যবহার করবা? এই যে অ্যাসিড ব্যবহার করে পিএইচটাকে কী করতে হয়? কন্ট্রোল করতে হয়। এই জন্য যেটা বলতে হবে সেটা হচ্ছে কটনের জন্য কত পিএইচ রাখবা? 5.5 থেকে 6.5। পলিস্টারের জন্য আর লাইলনের জন্য হচ্ছে 4 থেকে 4.5। ক্লিয়ার? এটা হচ্ছে এই পিএইচটা রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে যখন আমি ডাইং করে ফেলবো তখন পিএইচটা আবার কটনের জন্য বেড়ে যাবে। তখন কি হবে? আফটার ডাইং পিএইচ হচ্ছে কত হবে? পিএইচটা হবে হচ্ছে 10 থেকে 12। 10 থেকে 12। ক্লিয়ার? পলিস্টার এবং লাইনের জন্য 4 থেকে 4.5 পিএইচ রাখতে হবে। আমি এখন বললাম যেটা তোমাদের যে বায়োকেমিক্যাল ট্রিটমেন্ট মিনস হচ্ছে, ধরো পলিস্টার ডাইং বা লাইলন ডাইং করতে গেছে, পিএইচটা 4 থেকে 4.5 নাই, ধরা হয়ে আসে হচ্ছে কত? 6। তাহলে রিডিউস কীভাবে করবা? অ্যাসিড ব্যবহার করে এই পিএইচটাকে কমায় 4 থেকে 4.5-এর মধ্যে আনতে হবে। এখন কীভাবে কতটুকু দিবা এটা কি শেড অনুযায়ী আলাদা হবে। ক্লিয়ার? কিন্তু অ্যাসিড ব্যবহার করে কমাইতে হবে। ওকে। নাম্বার 3 হচ্ছে বাই ফিনিশিং প্রসেস। টেক্সটাইলে ফিনিশিং কি আসলে, এটা বলে আজকে শেষ করব। ফিনিশিং কি বলো তো?
হ্যাঁ রাইট, টেক্সটাইলের যে কাপড়গুলো আমরা ইউজ করি সেটা সব কাপড়ে কি করা হয়, ফিনিশিং করা হয়। ফিনিশিং কেন করা হয়? এক কথায় উত্তর হচ্ছে কাপড়ের সৌন্দর্য বর্ধন করার জন্য। ফিনিশিংয়ের দুইটা অবজেক্টিভ, একটা হচ্ছে কি বলতো ফর ফাংশনাল প্রপার্টিস বৃদ্ধির জন্য, একটা হচ্ছে ফর ফাংশনাল আর একটা হচ্ছে ফর অ্যাস্থেটিক প্রপার্টিস। অ্যাস্থেটিক মিনস কি বলতো, মাঝে মাঝে আমরা বলি অ্যাস্থেটিক ফটো হয়েছে, অ্যাস্থেটিক ছবি হয়েছে, বলি না আমরা। ফর অ্যাস্থেটিক মিনস হচ্ছে কাপড়ের যে উজ্জ্বলতা বা লাস্টার বৃদ্ধি করার জন্য ফিনিশিংটা করা হয়। আর নাম্বার 1 হচ্ছে ফর ফাংশনাল প্রপার্টিস। ফাংশনাল প্রপার্টিস মিনস কি আসলে, আমরা তোমাদের বলছিলাম যে কটন কাপড়ের ক্ষেত্রে যেটা হয় যে ইমপিউরিটিস থাকে, বলেছিলাম তোমাদের ইমপিউরিটিস মিনস হচ্ছে ওয়েল, ফ্যাট, ওয়াক্স, এগুলো বলেছিলাম না। যদি কেন আমরা হচ্ছে এগুলো দূর করতে চাই বলো তো, এগুলো দূর করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন ডাইং করব যে ডাইসগুলো ব্যবহার করব সেই ডাইসগুলো যেন কাপড়ের গায়ে লেগে যায়। এখানে যেটা বলা হয়েছে যে ফর ফাংশনাল প্রপার্টিস, অর্থাৎ যদি ওয়েল, ফ্যাট এবং ওয়াক্সগুলো থেকেই যায় তখন কি হবে, আমাদের কী ধরনের সমস্যা হতে পারে, ডাইসগুলো অত কী হবে না, অ্যাবজর্বেন্সি ভালো হবে না, ডাইসগুলো ফেব্রিকের গায়ে লাগবে না। এই জন্য ফিনিশিংয়ের ক্ষেত্রে যেটা করা হয়, এই যে ওয়েল, ফ্যাট এবং ওয়াক্সগুলো আছে এগুলোকে বাধা প্রদান করে। বাধা প্রদান করলে কি হবে, এগুলোকে বলা হয়েছে যে ওয়েল, ফ্যাট এবং ওয়াক্স, তাই না? এগুলো ফিনিশিং করলে কি হবে, এগুলো আর থাকবে না। ফিনিশিং করলে কি হবে না, এগুলো আর থাকবে না। কারণ এখানে আরেকটা তোমাদের কথা বলে নেই, তোমরা অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না। আমরা যখন ডাইং করি, কারণ এগুলোর সাথে কিন্তু ডাইংয়ের সম্পর্ক, যে ফিনিশিংয়ের কথা বলতেছি এই জন্য বলতেছি, আমরা যখন ডাইং করি পলিস্টারের ক্ষেত্রে, পলিস্টারের জন্য আরেকটা নতুন একটা প্রসেস অবলম্বন করা, সেটা হচ্ছে আরসি। কি করা হয়, আরসি মিনস কি, আরসি মিনস হচ্ছে রিডাকশন ক্লিনিং। কি মিনস, এটা কখন করা হয়, আরসিটা কখন করা হয়, শুধুমাত্র পলিস্টার ফেব্রিকের জন্য আরসি করা হয়। আরসি মিনস হচ্ছে রিডাকশন ক্লিনিং। রিডাকশন ক্লিনিংটা কি আসলে স্যার? রিডাকশন ক্লিনিংটা হচ্ছে ডাইং করার পরেও কিছু আনফিক্সড ডাই ফেব্রিকের গায়ে লেগে থাকে, ফেব্রিকের গায়ে লেগে থাকে। এই আনফিক্সড ডাইকে রিমুভ করার জন্য আরসি করা হয়। কি বললাম বলো তো, আমরা যখন কাপড়টা ডাইং করি, ডাইং করার পরেও কিছু আনফিক্সড ডাই কাপড়ের গায়ে লেগে থাকে। এই আনফিক্সড ডাইকে রিমুভ করার জন্য আমরা যে প্রসেস অবলম্বন করি সেটাকে বলা হয় আরসি। ক্লিয়ার? এটা শুধুমাত্র পলিস্টার ফেব্রিকের জন্যই করা হয়, কোনো ফেব্রিকের জন্যই করা হয় না, এটা স্পেশাল প্রসেস। ঠিক আছে, তাহলে আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যদি আমার ওয়েল, ফ্যাট এবং ওয়াক্সগুলো অতিরিক্ত পরিমাণে থেকেই যায় তাহলে কি ডাইস আর ভিতরে প্রবেশ করবে না, ওই আনফিক্সড ডাইগুলো উপরে ভাসবে কাপড়ে। ক্লিয়ার? সেটাতে বাধা প্রদান করে কে, এই ফিনিশিংটা। ক্লিয়ার? তাহলে আরেকটা জিনিস এখান থেকে বলি যে ফিনিশিং হচ্ছে দুই ধরনের হয়। কয় ধরনের? একটা হচ্ছে মেকানিক্যাল ফিনিশিং, আর একটা হচ্ছে কি বলতো কেমিক্যাল ফিনিশিং। কেমিক্যাল ফিনিশিং। ক্লিয়ার? ফিনিশিং কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে মেকানিক্যাল, একটা কেমিক্যাল। তো মেকানিক্যাল ফিনিশিংয়ের এক্সাম্পল পারবা? তো লিখে রাখো। তো মেকানিক্যাল ফিনিশিংয়ের এক্সাম্পল হচ্ছে, একটু উপরে লিখি, এটা পরে শেষ করে দেবো। হ্যাঁ, তাহলে মেকানিক্যাল ফিনিশিং কি? নাম্বার 1 হচ্ছে লেখো, একটা হচ্ছে ক্যালেন্ডারিং, একটা হচ্ছে ক্যালেন্ডারিং, 2 নাম্বারটা হচ্ছে রেজিং, 3 নাম্বারটা হচ্ছে ব্রাশিং, 4 নাম্বারটা হচ্ছে সুইডিং, 5 নাম্বারটা হচ্ছে কম্প্রেসিভ শিঙ্কেজ। কম্প্রেসিভ শিঙ্কেজ শীটে কিন্তু নাই, হ্যাঁ, কম্প্রেসিভ শিঙ্কেজ। এটা হচ্ছে মেকানিক্যাল ফিনিশিংয়ের এক্সাম্পল। এগুলো হচ্ছে মেকানিক্যাল ফিনিশিংয়ের এক্সাম্পল। রেজিংয়ের আরেকটা নাম আছে, রেজিংয়ের আরেকটা নাম হচ্ছে নেপিং। রেজিংয়ের আরেকটা নাম কি? নেপিং। নাম্বার 1 হচ্ছে ক্যালেন্ডারিং, 2 নাম্বারটা হচ্ছে রেজিং অথবা নেপিং, 3 নাম্বারটা হচ্ছে ব্রাশিং, 4 নাম্বারটা হচ্ছে সুইডিং, আর 5 নাম্বারটা হচ্ছে কম্প্রেসিভ শিঙ্কেজ। এটা হলো কার উদাহরণ বলো তো? মেকানিক্যালের উদাহরণ। আর কেমিক্যালের উদাহরণ কি হবে এটাও লিখে রাখো। কেমিক্যালের উদাহরণ হচ্ছে, নাম্বার 1 হচ্ছে অ্যান্টিস্ট্যাটিক ফিনিশ। নাম্বার 1 হচ্ছে অ্যান্টিস্ট্যাটিক ফিনিশ। 2 নাম্বারটা হচ্ছে কি বলো তো? ওয়াটার রিপ্লেন্ট। 3 নাম্বারটা হচ্ছে ওয়াটারপ্রুফ হতে পারে। তারপর হচ্ছে ফ্লেমেবল ফেব্রিক হতে পারে, দাজ্জল।
ফ্লেমেবল, ঠিক আছে, এগুলো ক্লিয়ার। তাহলে এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে আমাদের যে ফ্রিকশন, এই ফ্রিকশনটা আমরা কীভাবে কমাইতে পারি, তিনটে উপায়ে আমরা কমাইতে পারি। নাম্বার 1 হচ্ছে কি লুব্রিকেশন ব্যবহার করে, নাম্বার 2 হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্টের প্রসেসের মাধ্যমে, নাম্বার 3 হচ্ছে কি ফিনিশিং প্রসেসের মাধ্যমে। ক্লিয়ার? এই তিনটার ব্যাখ্যা খুব সহজে লিখে দিবা এখানে। কোনটা এটা? ওয়াটার প্রুফ, ওয়াটার রিপ্লেন্ট, REPELLENT, রিপ্লেন্ট আর ফ্লেমেবল, দাহ্য। আরেকটা এখানে কথা বলা আছে এই ফিনিশিংয়ের জন্য, সেটা হচ্ছে সপেনার। এই সপেনার মেইনলি ব্যবহার করে কাপড়টাকে কী করা হয়, সপেনার ব্যবহার করার উদ্দেশ্য কাপড়ের সফটনেস বাড়ানো। আমরা যখন কাপড় কিনতে যাই, যেটা হার্শ কাপড় সেটা কিন্তু আমরা কিনি না, যে কাপড়টা একটু সফট, হ্যান্ডফিল নেই। আমরা মাঝে মাঝে বলি না কাপড়ে হ্যান্ডফিল নেওয়া, আসলে হ্যান্ডফিল নিয়ে আমরা কী নেই, যে কাপড়টা আসলে সফট নাকি হার্শ, তাই না? তো এই জন্য কাপড়ের যে সফটনেসটা, এই সফটনেসটা বাড়ানোর জন্য আমরা কী ব্যবহার করি, সফটনেসটা বাড়ানোর জন্য আমরা সপেনার ব্যবহার করি। হ্যাঁ, না এখন ফাস্টনেস কখন হবে, ফাস্টনেস ভালো হবে কখন, যদি তোমার ডাইং ভালো হয়, তোমার ফিনিশিং ভালো হয়, তাহলে ফাস্টনেস প্রপার্টিস ভালো হবে। এগুলো যদি খারাপ হয় তখন তো আর হবে না। ঠিক আছে, ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ।